আসসালামু আলাইকুম। বাংলাদেশ কেন বিশ্বের প্রতিটি দেশেই কিন্তু কিছু গোয়েন্দা সংস্থা রয়েছে এবং সেই সকল গোয়েন্দা সংস্থা তাদের দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং অন্যান্য দেশ তাদের দেশকে নিয়ে কি ভাবছে, এখানে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে কিনা এইসব নিয়ে কিন্তু তারা রিসার্চ করেন এবং এইসব বিষয় নিয়ে তারা খোঁজ খবর রাখেন। তবে এই যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, এই গোয়েন্দা সংস্থাগুলো খুবই কনফিডেন্সিয়াল হয়ে থাকে এবং তাদের যে তথ্য উপাত্তগুলো, সেই তথ্য উপাত্তগুলো কিন্তু একদম সুপ্রিম যে কমান্ড রয়েছে একটি দেশের, সেই সুপ্রিম কমান্ড ব্যতীত অন্য কেউ জানতে পারে না। এখানে এই গোয়েন্দা সংস্থা নিয়ে কথা বলার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে এই যে ভারতের যে গোয়েন্দা সংস্থাটি রয়েছে, সেই কে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে ব্যাপক আলোচনা হয়। যদিও বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা নয়, এটি ভারতের একটি গোয়েন্দা সংস্থা, কিন্তু আমাদের বাংলাদেশের চর্চা সব থেকে বেশি হয়। দেখবেন আমাদের অনেক অ্যাক্টিভিস্ট রয়েছেন এবং ইউটিউব প্ল্যাটফর্মে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে তারা বেশ পরিচিত এবং তাদের অনেক সুনাম রয়েছে। সেই সকল সাংবাদিকরা দেখবেন প্রতিনিয়ত বা প্রায়শই নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন এবং এমন সব কথাবার্তা বলেন যেখানে এর বিভিন্ন ধরনের গোপনীয় তথ্য সূত্র কিন্তু তারা অনুসন্ধানী তথ্য উপাত্তের মাধ্যমে বের করে নিয়ে চলে আসেন, সেগুলো জনসম্মুখে তারা প্রকাশ করেন। এখন এত বড় একটি গোয়েন্দা সংস্থা ভারতের, তাদের তথ্য উপাত্ত যখন আমাদের দেশের কোনো অ্যাক্টিভিস্ট বের করে নিয়ে আসেন, তাহলে এখানে ওনাকে বাহাবা দিতেই হয়। কারণ এর যে ইন্টেলিজেন্স রয়েছে তার থেকেও কিন্তু উনার ইন্টেলিজেন্স যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি এবং অনেক শক্তিশালী। কারণ একটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ তথ্য উনি বা উনারা বের করে নিয়ে চলে আসছেন, এটি স্বাভাবিকভাবেই বলতে হবে যে উনি অনেক শক্তিধর বা উনারা অনেক শক্তিধর। যাই হোক, এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি মূলত যে এই নিয়ে কিন্তু আমাদের দেশে 5ই আগস্টের পর থেকে বেশ কথাবার্তা হচ্ছে। কখনো আমরা শুনতে পাই যে আওয়ামী লীগকে এর এজেন্ট বানানো হচ্ছে বা আওয়ামী লীগকে ভারতের এর একটি সংস্থা, শাখা উপশাখা এই ধরনের বানানো হচ্ছে। এবং এর পরবর্তীতে আবার শুনতে পাই যে বাংলাদেশে এখনো এর মানুষ রয়েছে। বাংলাদেশে এমন অনেক এর এজেন্টরা আছেন যারা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন সেই অন্তর্বর্তীকালীন সরকারেও তারা অবস্থান করছেন এবং আমাদের প্রশাসনিক সেক্টরেও তারা অবস্থান করছেন। যার ফলশ্রুতিতে তারা আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। এখন এই যে পুনর্বাসন করার কথাটি বললাম, বা এই যে বাংলাদেশের প্রশাসনে অবস্থান করছে, বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে, এটি আসলে আমি কেন বললাম? আমাদের যে একজন ছাত্র সমন্বয়ক রয়েছেন, অবশ্য আগে ছাত্র সমন্বয়ক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এখন উনি এনসিপির একজন বড় মাপের নেতা, হাসনাত আবদুল্লাহ। উনি প্রায় সময় দেখবেন যে নিয়ে বেশ ঢালাওভাবে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন, বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় উনি সম্প্রতি কিন্তু এমন একটি পোস্ট পাবলিশ করেছেন যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের যে একটি গণমাধ্যম পাড়া রয়েছে সেখানেও কিন্তু বেশ হইচই এবং আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এবং অনেকেই দাবি করছেন যে এটি এক ধরনের বিস্ফোরক মন্তব্য। এখন বিস্ফোরক মন্তব্য কেন করছেন এই বিষয়টি আসলে প্রকৃতপক্ষে এখানে ব্যাখ্যা করা জরুরি। বা আমি যেভাবে বললাম যে আমাদের এই যে হাসনাত আবদুল্লাহ কিন্তু এর গোপন তথ্য যেহেতু বের করে নিয়ে আসতে সক্ষম হচ্ছেন এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করে দিচ্ছেন, তার মানে থেকে কিন্তু হাসনাত আবদুল্লাহর যে তথ্য উপাত্ত সংগ্রহ করার চ্যানেল রয়েছে সেটি কিন্তু অনেক শক্তিশালী, টেকসই এবং মজবুত হিসাবে ধরে নেওয়া যায়। যাই হোক, এখন যে বিষয়টি হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য র বাংলাদেশের বিভিন্ন জায়গায়, উনি আসলে উল্লেখ করেননি যে কাদের সাথে মিটিং করেছেন, উনি শুধু বলেছেন বিভিন্ন জায়গায় 35 থেকে 36 বার। আমি পোস্টটি আসলে পড়েছি, আমার এক্সাক্ট মনে নেই কতবার, তবে বলেছেন 35 থেকে 36 বার উনি মিটিং করেছেন। উনি না, মিটিং করেছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার, শেখ হাসিনাকে দেশে ফেরানোর, সেটি হোক প্রধানমন্ত্রী হয়ে কিংবা সেটি হোক বিভিন্ন পন্থায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি পরিকল্পনা চলছে। এছাড়াও তিনি এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে এখানে কি করছে, আওয়ামী লীগের বিচার করবে কিনা, বা এই যে কি সংস্কার করলেন এতদিনে। আবার উনি বলছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে এইসব দেখিয়ে দেখিয়ে মূলত আওয়ামী লীগের বিচারও করবে না,
আবার আওয়ামী লীগ একটি বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল বলে কোনো না কোনো এক সময় সেটিকে রাজনীতি করার একটি জায়গাও করে দিবে। এই যে একটি বিষয়, এখানে অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ করেননি বা এই ধরনের একটি বিষয় আমি ধরে নিচ্ছি। এখন আমি ধরে নেওয়ার পিছনে কি কারণ রয়েছে সেটি মূলত এখন ব্যাখ্যা করছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখানে ফেঁসে কিভাবে যাচ্ছেন সেই বিষয়টিও মূলত এখানে আলোচ্য করব। এখন যেটি হচ্ছে, বাংলাদেশ যারা পরিচালনা করছে তারাই তো মোটামুটি দেশের নিয়ন্ত্রক, ধারক এবং বাহক। এখানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এক নম্বরে, দ্বিতীয়ত রয়েছেন আমাদের সেনাপ্রধান, তৃতীয়ত রয়েছে দেশের রাজনৈতিক দলসমূহ। মূলত এরাই দেশের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক প্রেক্ষাপট গুলো থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয়সমূহ রয়েছে সেগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্বে রয়েছে, সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবকিছুর দায় দায়িত্ব গ্রহণ করে রেখেছেন। এখন একটি রাজনৈতিক দল পতনের পর তাকে পুনর্বাসন করার জন্য প্রকৃতপক্ষে কাদের হস্তক্ষেপ প্রয়োজন হবে? প্রথমত হস্তক্ষেপ প্রয়োজন হবে দেশের বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে সেই সরকার ব্যবস্থার, অর্থাৎ দেশের সেই সরকার যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ না দেয় তাহলে কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। সেটা হোক প্রশাসনিকভাবে, সেটা হোক অভ্যন্তরীণ কোনো সমঝোতার মাধ্যমে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে দেশের সেনাবাহিনী বা সেনাপ্রধান। যেহেতু সেনাপ্রধান এখনো কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে রেখেছেন, বা আমাদের বর্তমান যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল সেই অস্থিতিশীল পরিবেশের কারণে কিন্তু সেনাবাহিনীর কাছে এখনো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে। সেই হিসাবে সেনাপ্রধান এখানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছেন আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে জাতীয় সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে সেই সেনাপ্রধানও কিন্তু এখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি। এবং এর পরবর্তীতে যেটি হচ্ছে সে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলেরা কিন্তু আন্দোলনে সামিল হয়েছিল বলেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। এখন সেই রাজনৈতিক দলেরা প্রকৃতপক্ষে নির্ধারণ করবে উপরের যে দুটি বিষয় আমি বললাম, সেনাপ্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সাথে আলোচনা করে মূলত আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কি হবে না। তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়ালো? হাসনাত আব্দুল্লাহ যে পোস্ট করলেন সেই পোস্টে কিন্তু উনি সরাসরি কাউকে দোষী না করলেও এখানে দেশের যারা কর্ণধার রয়েছেন তাদেরকে কিন্তু উনি দোষী সাব্যস্ত করছেন। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোনোভাবে আওয়ামী লীগের সাথে সমঝোতা করছেন? আমাদের সেনাপ্রধানকে আওয়ামী লীগের সাথে সমঝোতা করছেন? কিংবা রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বাংলাদেশে? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। এবং এই বিষয়গুলো আসলে সম্ভব কিনা আমার দৃষ্টিতে মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোনোভাবে এই বিষয়গুলো করবেন।